দর্শক স্বাগত সবাইকে এনটিভির নিয়মিত আয়োজন আইএফআইসি ব্যাংক এই সময় অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি মুস্তফা খন্দকার। দর্শক, প্রধান উপদেষ্টার ভাষণে রোজার আগে নির্বাচন এই বক্তব্যের পর দেশ জুড়ে বইছে এখন স্বস্তির হাওয়া। প্রায় সব রাজনৈতিক দলই প্রধান উপদেষ্টার এই ঘোষণাকে স্বাগত, কেউ বা ইতিবাচক বলে মন্তব্য করেছে। এই কথা তো ঠিক, 17 বছরের গণতন্ত্রহীনতা থেকে দেশকে গণতন্ত্রে উত্তরণে নির্বাচনের কোনো বিকল্প নেই। আর সেই জন্য রাজনৈতিক দলগুলোর সব বিভেদ ভুলে নির্বাচনে টেনে উঠবেন সেই প্রত্যাশা মানুষের। আমাদের আজকের আলোচনার পুরোটা জুড়ে আমরা আলোচনা করব এসব নিয়েই। আলোচনার জন্য স্টুডিওতে আমাদের দুজন অতিথি উপস্থিত আছেন। আমি শুধু পরিচয় করে দিই, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, সাধারণ সম্পাদক এবি পার্টি, এবং প্রফেসর ডক্টর নাহারিন আই খান, অধ্যাপক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আপনি দুজনকে স্বাগত আমাদের আজকের আলোচনায়। আমি ফুয়াদ ভাই আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমরা গতকাল গণঅভ্যুত্থানে 1 বছর পূর্তি পালন করলাম এবং সংসদ ভবনের পাশে মানিক মিয়ায় একটা বর্ণাঢ্য অনুষ্ঠান হলো এবং সেখান থেকে একটা প্রোক্লামেশন ঘোষণা করা হলো। এটার পরে আমরা দেখলাম কোনো রাজনৈতিক দল এটা নিয়ে এক ধরনের উষ্মা প্রকাশ করেছেন। আমি আমি স্পষ্ট করে বলি, জামাত একটু নাখোশ হয়েছে এবং সরাসরি আবদুল্লাহ মোহাম্মদ তাহের, জামাতের নেতা, উনি প্রকাশ্যে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। কি ছিল এতে এমন কিছু যে জামাতের নাখোশ হওয়ার কারণটা কি, আপনার কাছে কি মনে হচ্ছে? ধন্যবাদ। জামাতের নাখোশ হওয়ার কারণ তো জামাতই ভালো বলতে পারবে। কন্যা কেন রাগ করেছে এটা তো অন্য কেউ বলতে পারবে না। তো আমাদেরও রিজার্ভেশন আছে। আমরা পার্সোনালি এটাকে এবং দলের পক্ষ থেকে আমরা এই ঘোষণাপত্রকে স্বাগত জানিয়েছি। বরাবরের মতোই আমরা বহুদিন থেকে বলছি যে এত বড় একটা ঘটনার একটা ঘোষণাপত্র থাকা উচিত। সমস্যা যেটা হয়েছে, আপনার ঘোষণাপত্রের প্রিলিমিনারি আলোচনাটা প্রধান উপদেষ্টার সামনে আরও কয়েক মাস আগে শুরু হয়েছে। সেখানে একটা ড্রাফট রাজনৈতিক দলগুলোকে দেয়া হয়েছিল এবং সেই ড্রাফটের উপরে আমরা সবাই আমাদের মতামত দিয়েছি যে এখানে কাঠামোগত কিছু পরিবর্তন দরকার, ঐতিহাসিক কিছু ঘটনা তুলে আনা দরকার, উপকরণগত কিছু বিষয় যেখানে এখানে যোগ বিয়োগ করা দরকার, সেগুলো সাইজে ছোট করে ফেলা দরকার, তাও আমরা বলেছি আর কি। দ্বিতীয়ত বলেছিলাম যে চূড়ান্ত করবার আগে আপনাদের পরবর্তী ড্রাফটটা যেন আবার পলিটিশিয়ানদের সাথে শেয়ার করা হয় বিফোর এটা চূড়ান্ত করে পাঠ করা হয়। রিসেন্টলি যেটা ঘটেছে সেটা হচ্ছে যে আপনার বড় 3টা দলকে তারা তাদের ফাইনাল ড্রাফটটা দিয়েছে। বড় 3টা দল মানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, আর একটা কোনটা? এনসিপি বড় দল কিভাবে হলো? সার্টেনলি গণ অভ্যুত্থানের অংশীজন, তাদের তো রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনই নেই, তারা কিভাবে বড় দল হবে বলতে পারেন। এটা হচ্ছে মানে বড় দলের ক্রাইটেরিয়া কি? কাগজের কথা। তারা হচ্ছে তাদের নেতৃত্বে এই যাদেরকে ফ্রন্ট ফেস দেখতেছেন, গণ অভ্যুত্থানটা তাদের নেতৃত্ব হয়েছে। তার নিবন্ধন থাকা না থাকা, আওয়ামী লীগ কি কোনো রাজনৈতিক দল? আওয়ামী লীগ আছে? আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল এখনো পর্যন্ত আছে, কারণ তাদেরকে নিষিদ্ধ করা হয়নি, কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। প্রশ্ন হচ্ছে আপনি তো বলতে পারেন আওয়ামী লীগ তো নাই কোথাও। এখন ওই আলোচনাতে গিয়ে সমাধানে পৌঁছে যাবে না। এনসিপি একটা রাজনৈতিক দল, খুবই পাওয়ারফুল রাজনৈতিক দল, খুবই গুরুত্বপূর্ণ অংশীজন, যাদের নেতৃত্বে গণ অভ্যুত্থান হয়েছে। তারাই দ্য ফ্রন্ট ফেস অফ দ্য মনসুন আপরাইজিং। তো সেই তারা পেয়েছে এবং সেখানে আমরা অন্য কোনো রাজনৈতিক দলের সাথে এই ড্রাফটটা শেয়ার করা হয়নি। এবং এখানে পুরোটা জিনিস মনে হয়েছে যথেষ্ট সমন্বয়হীনতা ছিল এবং এটার প্রতিবাদ করে কিন্তু আপনার ঐকমত্য কমিশনে অংশগ্রহণ করেছে এমন অনেক রাজনৈতিক দল কিন্তু গতকালকের প্রোগ্রামে যায় নাই। তো আমাদের অবজারভেশনের একটা প্রথম জায়গাটা হচ্ছে এই ডিক্লারেশনটাকে খুব ড্রাই মনে হয়েছে যে রোবট সোফিয়া লিখেছে, যার ভিতরে কোনো দরদ, ভালোবাসা, আবেগ, গণ অভ্যুত্থান, 1400 শহীদের লাশ, হাজার হাজার মানুষের আন্দোলন, লড়াই, এই জিনিসটা ফুটে ওঠে নাই। মনে হয়েছে যে এমন একজন মানুষ লিখেছেন যিনি আসলে 9টা 5টা চাকরি করেন, তারকে একটা চাকরির কাজ দেওয়া হয়েছিল, এমন একটা জিনিস লিখে দাও যেটা পাঠ করা হবে। আমি একটু অ্যাড করি আপনাকে, সেটা হচ্ছে যে ডেভিড বার্গম্যানকে তো আপনি নিশ্চয়ই চিনেন। তিনি একটা নিবন্ধ লিখেছে আজকে একটা পত্রিকায়, সেখানে সে এই জুলাই ঘোষণা তীব্র সমালোচনা করে বলেছে যে ঘোষণাপত্রে আওয়ামী লীগের নিয়ে যে বর্ণনা করা হয়েছে এটা পক্ষপাত দুষ্ট, একতরফা এবং আওয়ামী লীগকে যারা ঘৃণা করে তাদের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে। এই ধরনের একটা বিষয় সংবিধানে অন্তর্ভুক্ত করা কোনোভাবেই সমীচীন হবে না। এটা হলো তার কোড আনকোড বক্তব্য। তো একটা রাজনৈতিক দল এখন
বিতাড়িত এবং তারা গত 17 বছরে যে ধরনের অন্যায় অবিচার করেছে তাদের পরে তো জিজ্ঞাসা থাকাই স্বাভাবিক, এত লোক মরছে। আমার কাছে তো মনে হয়েছে যে ডেভিড আসলে এটা ভালোভাবে পড়ে বুঝে নাই। আমার কাছে তো মনে হয়েছে ডিক্লারেশনটা শুরু হয়েছে আওয়ামী লীগের বয়ান দিয়ে। আপনি যদি পড়েন, আওয়ামী লীগের রাজনীতিটা শুরু হয় দেখবেন 52 সাল থেকে। আওয়ামী লীগের যে টোটাল রাজনৈতিক বয়ানে দেখবেন যে এর আগে আমরা ছিলাম না, আমার দাদা নানা, আমার লড়াই, আমার এই মাটির শত শত বছরের যে সংগ্রাম, কিচ্ছু না এগুলো। এখানে পাল বংশ ছিল না, সেন বংশ ছিল না, এখানে জমিনদারি সিস্টেম ছিল না, এখানে ব্রিটিশ ঔপনিবেশিকতা ছিল না, এখানে সুলতানি আমল ছিল না, নবাবী আমল ছিল না, সুবা বাংলা ছিল না, কিছুই ছিল না। এখানে সব কিছু দেখবেন সাডেনলি ওই যে আপনি যদি মিস্টার বিন দেখেন, শুরুটা হয় কিভাবে, দেখবেন যে আসমান থেকে একটা লোক হঠাৎ কইরা মাটিতে পড়ছে এবং সে ডাইনামামে তাকায় যে আসলে কোথায় ফালাইলো আমারে। তো আপনি 52-তে যখন জাতি শুরু করেন তখন মনে হবে যে আগে কইছিলাম। তো এই বয়ানটা শুরু হয়েছে এখান থেকে। এটাই এই ডিক্লারেশনের একটা প্রথম প্রবলেম্যাটিক জায়গা। তার মানে আপনি বারবারকে করছেন না, মানে সে বলতেছে তো পুরোটাই আওয়ামী লীগের বয়ান দেখলাম, শুরুটাই হচ্ছে আওয়ামী লীগের বয়ান দিয়ে। আর আওয়ামী লীগ গণ অভ্যুত্থানের পরাজিত শক্তি, আধা নিষিদ্ধ একটা রাজনৈতিক দল, যে এখনো গুম খুম গণহত্যার জন্য কোনো অনুশোচনা করে নাই, জাতির কাছে ক্ষমা চায় নাই, তাকে নিয়ে তো বিজয়ের শক্তি নিয়ে আপনি যদি বলেন যে 1971 সালের 17 এপ্রিল স্বাধীনতার ঘোষণাপত্রে মুসলিম লীগের কথা কেন বলা নাই, নেজামে ইসলামের কথা কেন বলা নাই, পাকিস্তানি সামরিক বাহিনীর কথা কেন বলা নাই, বাস্তবতাটা এরকম একটা কোয়েশ্চেনের মতো হয়েছে আর কি। এখানে কেন তাদের কথা বলা থাকবে, যেহেতু এখানে আলোচনার টপিকই না। থার্ড যেটা অবজারভেশন এটার ব্যাপারে, সেটা হচ্ছে যে আমার শত শত বছরের লড়াইটা এখানে নাই। ব্রিটিশ বিরোধী আন্দোলনে বাংলার মানুষ যেভাবে অংশগ্রহণ করেছে, বাংলার নারীরা অলংকার খুলে দিয়েছে আপনার মিলিটারিকে, এখানকার আর্মড ফোর্সেসকে, যারা আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, এরকম বহু ঘটনা আছে। বাংলাদেশের রজব আলী খাঁ চট্টগ্রামের, তার নেতৃত্বে সিপাহী বিদ্রোহ শুরু হয়েছে। বাংলাদেশের এই যে বিশাল আমার মাটির আজাদির লড়াই, তার কোনোটা এখানে নাই। জমিদারি প্রথা নাই, এখানে যে আমার লড়াই সংগ্রামের ইতিহাস আছে। সাডেনলি মনে হচ্ছে 71-কে যে কারণে আমরা আওয়ামী লীগের ব্যবসার জায়গাটা মনে করতাম, হুট করে দেখলাম 23 বছরের একটা জায়গা থেকে 24-এ চলে আসছে। আমরা তো এমন একটা বয়ান দরকার যেটা সবাইকে একত্রিত করবে। আচ্ছা, আমি একটু নাহারিন খান আপনার কাছে আসি। সেটা হচ্ছে যে আপনি এই প্রোক্লামেশন অফ যে জুলাই ঘোষণাটাকে আপনি কিভাবে দেখছেন? আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে আমি জানি না কথাটা কেমন হবে, বাট এই জুলাই ঘোষণা বলেন বা আপনি যাই বলেন, কেন যেন ফুয়াদ ভাইয়ের কথা রেশ ধরে একটু বলছি যে 71-কে যেমন বাণিজ্যিকীকরণ করা হয়েছিল, আমার কেন জানি মনে হচ্ছে যে জুলাইকেও বাণিজ্যিকীকরণ করা হচ্ছে তেমন করে। এবং দেখেন, আপনি যতই ঘোষণা দেন, আপনি ডিক্লারেশন দিচ্ছেন, আপনি চার্টার করছেন, এভরিথিং সব ঠিক আছে, কিন্তু পরবর্তী যে দলটি আসবে সে কোন মানসিকতার হবে, সে সেটাকে ধারণ করতে পারবে কিনা, এটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আমি মনে করি যে ঘোষণা দেওয়ার কথা ছিল, ঘোষণা দেয়া হয়েছে। হতে পারে অনেক ক্ষেত্রেই এটা মানে গতানুগতিক দিতে হবে বলে দেয়া হয়েছে। এটার কোনো পরিবর্ধনের জায়গা আছে কিনা সেটা আমার জানা নেই, মানে সেটা করা যাবে কিনা সেটা আমি জানি না। তবে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস তো এমন একটা কিছুই বলে যে এক সরকার চলে যায়, আরেকজন আসে, সমস্ত কিছুকে, ইতিহাসকে নাকচ করে দেয়। তো এত বছর যার ভেতর দিয়ে আমরা ছিলাম, আমরা দেখেছি যে ইতিহাসের বিকৃতি কেমন করে হয়েছে, কমপ্লিট একটা জিনিসকে উল্টে পাল্টে ফেলা হয়েছে। ওই আশঙ্কাটা তো থেকেই যায়, তাই না? যে আসলে কেমন করে পরবর্তী যে সরকারটি আসবেন তারা এই ঘোষণাগুলোকে দেখে। তবে লেজিটিমেসির জায়গা থেকে আমার মনে হয় যেটা একটা দেওয়ার দরকার ছিল সেটা দেওয়া হয়েছে। তবে আবেগের ঘাটতি থাকতে পারে, সোফিয়া হয়তো সেটা করেছে, কিন্তু এই যে সোফিয়ার কথা বলেন, আবেগ। আচ্ছা, আবেগ যখন বললেন, আমি একটু আপনার সাথে এক জায়গায় একটু আবেগের কথা বলি। সেটা হচ্ছে যে এই ডিক্লারেশনটা কিন্তু এনসিপির একটা অন্যতম দাবি ছিল, কিন্তু আমরা খুব অবাক বিস্ময়ে লক্ষ্য করলাম যে ওই দিন এনসিপির ম্যাক্সিমাম নেতাই উপস্থিত ছিলেন না। তারা কক্সবাজারে একটা ঘুরতে গেছেন, বলছে তারা অবকাশ যাপন করতে গেছে, ক্লান্ত, অনেকদিন লং মার্চ করলো। আসলেই একটা দুঃখজনক বিষয় হলো, ফুয়াদ ভাই যেমন শুরু করলেন যে সবচেয়ে পাওয়ারফুল দল এই মুহূর্তে এনসিপি, যে দলটি নিবন্ধনই হয়নি। তো একটা সবচেয়ে পাওয়ারফুল দল, ফুয়াদ ভাইয়ের মতো মানুষ যাকে মানে মিডিয়ার সামনে বলছে সবচেয়ে বড় পাওয়ারফুল দল, তো সবচেয়ে বড় পাওয়ারফুল দলের মানে 4 জন বা 5 জন মনে হয় না, 5 জন কক্সবাজারে হাও খেতে গেছেন, যে দিনটাকে আপনি ইতিহাসের এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন বলছেন। তাহলে আপনার তো এটাও একটু ভেবে দেখা দরকার যে এই
পাওয়ারফুল দলের পাওয়ারফুল নেতারা ইতিহাসকে কেমন করে তাদের বুকের ভেতর ধারণ করে, তাই না? মানে এই ধারণ করাটা কি শুধু খালি ধারণ করা, নাকি এটাতে কস্ট বেনিফিট অ্যানালাইসিস কিছু হয়েছে? স্বার্থের কোনো সংঘাতের কারণে আমরা ইতিহাস বদলে দিতে পারি। একটা খুবই আলোচিত একটা দিন, যেটা ইতিহাসের সবচেয়ে মানে পুরোটা জীবন আমাদেরকে এই দিনটাকে স্মরণ করতে হবে, সেই দিনকে আপনি একটা বুড়ো আঙুল দেখিয়ে কক্সবাজারে হাওয়া খেতে যেতে পারেন। তবে হয়তো শরীর খারাপ ছিল, এটাও হতে পারে, তারা ক্লান্ত ছিলেন। তো একটা মানুষ যখন ক্লান্ত থাকে একটু কনসিডার তো আমরা করতেই পারি, তাই না? একটু হাওয়াটাও খেতে গেল। হ্যাঁ, এত জটিলভাবে না দেখাটাই মনে হয় ঠিক। আর সব জায়গাতে তো আমরা ওটাই বলি যে তারা বাচ্চা মানুষ, তারা ছোট, তারা নতুন এসছে। হ্যাঁ, তো এই জন্য এক ধরনের কনসিডারেশনের জায়গা থেকে আমরা তাদেরকে দেখি। প্রধান উপদেষ্টাও বক্তব্যে বলেন, অনেকেই বলেন যে তাদেরকে একটু অন্যভাবে আমাদেরকে দেখতে হবে। ফুয়াদ ভাইও শুরু করেছিলেন ওভাবেই, না যে সবচেয়ে পাওয়ারফুল দল। মানে আমি তো আসলে পাওয়ারফুল বলতে, অন্যতম পাওয়ারফুল বলতে যে আমি আসলে কি বুঝবো আর কি বলবো, এটা নিয়ে আসলে পাওয়ার তো একটা অন্যরকম বিষয়। তো আমার চাইতে হয়তো ফুয়াদ ভাই ভেতরের জিনিসটা ভালো করেই জানেন, এজন্যই হয়তো ফুয়াদ ভাই তাকে পাওয়ারফুল বলছেন। কিন্তু একজন অজ্ঞ এবং প্রান্তিক বিশ্ববিদ্যালয় শিক্ষক হিসেবে আমি হয়তো ভেতরের গোপন জিনিসগুলো জানি না, এজন্য হয়তো আমি তেমন করে পাওয়ারফুল বলতে পারছি না। আমি ফুয়াদ ভাইয়ের কাছে আসি। ফুয়াদ ভাই, যে প্রধান উপদেষ্টা গতকাল ভাষণ দিয়ে উনি নির্বাচনের একটা কথা বললেন যে রোজার আগে নির্বাচন হবে, এবং আজকে আমরা দেখলাম সন্ধ্যার পরে ইলেকশন কমিশনকে চিঠি দিয়েছে প্রেস সেক্রেটারি ওনার যে শফিক, তার ফেসবুকে আমরা দেখলাম। তো আমরা তো মনে হয় যে এখন আর নির্বাচন নিয়ে কোনো সংশয় নাই, সবাই মোটামুটি নির্বাচনমুখী হবে। কিন্তু এর মাঝে আমরা কিছু সংশয় দেখছি, কোনো রাজনৈতিক দল খুব ওয়ার্মলি ওয়েলকাম করছে না এই বিষয়টাকে। কেন করছে না? তাদের সমস্যা। নির্বাচন নিয়ে সংশয় আমার মধ্যে কখনোই ছিল না। আচ্ছা, আমার কাছে বরাবরই মনে হয়েছে যে সেটেল ইস্যু। আচ্ছা, আপনার প্রফেসর ইউনূস গত সেপ্টেম্বরে নিউ ইয়র্ক টাইমসের সাথে ইন্টারভিউতে যেটা বলেছেন, ডিসেম্বর 25 থেকে জুন 26-এর ভিতর নির্বাচন হয়ে যাবে। এবং ওনার যে বয়স, এই বাস্তবতা এবং যে গ্লোবাল ইমেজ ওনার আছে, এই বাস্তবতায় উনি ওনার ওয়াদা থেকে রিসিট করবেন এমন কোনো সম্ভাবনা আমার কাছে কখনো মনে হয়নি। এখন দেখেন, ফেব্রুয়ারির 10 তারিখে হোক আর জুনের 30 তারিখে হোক, ডিফারেন্সটা 3 মাসের, 4 মাসের সর্বোচ্চ। কিন্তু টেনশনটা এমনভাবে হাইপ হচ্ছে বাংলাদেশে, মনে হচ্ছে যে মানে সব কিছু এলোমেলো হয়ে গেছে। ঐকমত্য কমিশনে একমত হওয়া যাচ্ছে না, কারণ নির্বাচনের তারিখটা নাই। প্রশাসনে অস্থবিরতা চলছে, কারণ নির্বাচনের দিন তারিখটা ঘোষণা করা হয়নি। আইনশৃঙ্খলা বাহিনী কথা শুনছে না, কারণ নির্বাচনের তারিখটা ঘোষণা করা হয়নি। আমলারা কথা শুনছে না, স্থবির করে দিয়েছে, কোনো হুকুম মানছে না, কারণ নির্বাচনের তারিখটা নাই। মানে সব কিছুর সাথে মনে হচ্ছে ওই যে সাগরকন্যাকে নিয়ে ময়নাদ্বীপে যাওয়ার কথা ছিল, ওই ময়নাদ্বীপটা নাই বলেই এই সাগরকন্যার সাথে আর সংসার করা হচ্ছে না। কিন্তু আমার কাছে বরাবরই মনে হয়েছে এটা সেটেল ইস্যু। কৃত্রিমভাবে একটা টেনশন ক্রিয়েট করা হয়েছে পলিটিক্যাল পার্টিসগুলো, পার্টিকুলারলি যারা গণ অভ্যুত্থানের পক্ষের দলগুলো আছে, এদের মধ্যে দূরত্ব তৈরি করবার জন্য। এবং আপনি ইতিমধ্যে দেখেছেন যে এক দল আর এক দলের বিরুদ্ধে যেই ভাষায় কথা বলছে, এটা সম্মানজনক না। আমরা কমিশনে কিন্তু বিএনপির সমালোচনা করেছি, কিন্তু কাউকে বাপমা তুলে গালি দেওয়া লাগে না। আপনার প্রেসিডেন্ট কালকে একটা বক্তব্যে বলেছেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে অবস্থা দেখছি, এতে ওই মাহফুজ আলমের একটা স্ট্যাটাসে ধরে বলছে যে 111-এর পদধ্বনি শোনা যাচ্ছে না, আমরা সেদিকে হাঁটছি। মানে উনি খুব একটা অ্যালার্মিং কথা বলেছেন। তার মানে কি রাজনৈতিক দলগুলো কি এইভাবেই চলছে? মানে বিপরীত রাজনৈতিক দলগুলো দায়িত্বশীল আচরণ করছে না, বিশেষ করে বড় 4টা দল, বিএনপি, জামাত, চরমনাই, এনসিপি। এবং আপনি দেখেন মিটফোর্ডের ঘটনার পরে কি হয়েছে। ওই দিনকার যুবদলের ছেলে খুন করে মারছে, কারণ যেটাই হোক, ওই আলোচনা যাচ্ছে না। রাতের বেলা স্লোগান দিচ্ছে, আমার ভাই মূল্য কেন, তারেক রহমান জবাব দে। এখন আমরা যারা রাজনীতি করা ছেলে, এই তো স্লোগানের গ্রামারে ভুল হয়ে গেছে যে এক দলের নেতা লোক আর এক দলের কর্মীকে খুন খারাপি করলে তখন না আপনি ওই দলের নেতাকে দিয়ে স্লোগান দেন, আরে ভাই মূল্যও যুবদল, মারলেও যুবদল, তারেক রহমান জবাব দিবে কেমনে? কিন্তু ওই ঘটনাটা তো পলিটিক্যাল ছিল না, এটা ব্যক্তিগত স্লোগানগুলো দেখেন। আপনি একটা ঘটনাকে কেন্দ্র করে স্লোগানে আসেন, মানে টেনশনটা যারা ক্রিয়েট করাচ্ছে ডিপ স্টেটের মধ্যের লোকরা, তারা স্লোগান দেওয়াচ্ছে তারেক রহমানের নামে এমন এমন ভাষায় যেগুলো শেখ হাসিনার নামেও আমরা 16 বছরে এই শব্দে কথা বলি নাই। পরের দিন আবার দেখেন ছাত্রদলের সমাবেশ থেকে স্লোগান দিচ্ছে, জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি। বিএনপি তো বাঙালি স্লোগান দেয় না, জিয়াউর রহমানের পলিটিক্সের সাথে এটা যায় না।
আবার এতদিন জামাত শিবির রাজাকার ছিল না, গত 16 বছর একসাথে মোল্লা আন্দোলন করলা, সংগ্রাম করলা। আবার একজন বলছে চরমনাইকে চরের দল, আবার আরেকজন বিএনপির এক নেতাকে বলছে নতুন গডফাদার আসছে শিলং থেকে। তাহলে দেখেন প্রত্যেকটা রাজনৈতিক দলের আচরণে যে দায়িত্বশীলতা আমরা আশা করছি সেটা নাই। এর মানে এটা না যে বিএনপির সমালোচনা আমি করব না, অবশ্যই করব, কিন্তু আমরা কমিশনে বিএনপির কি যারা মোটামুটি সিনিয়র নেতা তারা তো আমি শুনিনি যে কারোর বিরুদ্ধে এরকম অশালীন কি বলেছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে নিয়ে বিভিন্ন সময় তারা খুবই বাজে বাজে কথা বলছেন। হ্যাঁ, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাকে নিয়ে বলছে, কিন্তু প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল বলেছেন অনেক 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 মানে অসুন্দর কথা বলেছেন। প্রশ্ন হচ্ছে যে কালেকটিভলি আমরা মনে করছি এই কালচার থেকে আমাদের বের হয়ে আসা দরকার, ইস্যুর সমালোচনা করা দরকার। তারেক রহমানের বক্তব্যের সমালোচনা করেন, বিএনপির কর্মসূচির সমালোচনা করেন। যেমন ধরেন আজকে বিএনপির একটা বিশাল কর্মসূচি ছিল, সারা ঢাকা শহর ব্লক হয়ে গেছে, অ্যাবসলিউটলি মানে কলাপস করেছে ঢাকা শহর। তাহলে প্রশ্ন হচ্ছে আমি একটা কর্মদিবসে ঢাকা শহরের কেন্দ্রবিন্দুতে 8টা 10টা গুরুত্বপূর্ণ সড়ক সকাল 11টা 12টা থেকে শুরু করে 6টা 7টা পর্যন্ত ব্লক করে রাখা কি নতুন রাজনীতি কিনা? এটা আমার সংস্কার প্রস্তাবনার যে রেশনাল এটার সাথে এটা যায় কিনা? আমি এটা সমালোচনা করব, কিন্তু এই জন্য কি আমাকে বিএনপির কোনো নেতাকে বাপমা তুলে গালি দিতে হবে, স্ল্যাং বলতে হবে? প্রয়োজন নাই তো। আমরা চাচ্ছি একটা রেসপন্সিবল পলিটিক্স, সবাই সবার কর্মসূচির সমালোচনা করুক, পলিটিক্সের সমালোচনা করুক, কার কোনটা এজেন্ডা আছে সেটা সমালোচনা করুক, এবং নিজের বেটার যে বিকল্পটা সে ভাবছে সেটা জাতির কাছে তুলে ধরুক। সেটা তো তুলছে না, যেটা চলে যাচ্ছে এটা হচ্ছে ব্যক্তিগত আক্রমণে চলে যাচ্ছে। এবং এটা আলটিমেটলি যেটা করবে, গণ অভ্যুত্থানের ফোর্সগুলোর ভিতরে ডিভিশন ক্রিয়েট করবে। করলে আলটিমেটলি কি হবে, একটা লগি বৈঠা হবে, ক্যাম্পাসে ক্যাম্পাসে ডাকসু রাকসু চাকসু নিয়ে ছাত্রদল, শিবির, এনসিপির ছাত্র সংগঠন কদিন পর মারামারি করবে, খুন খারাপি হবে। এভাবেই তো থিংস লগি বৈঠা থেকে লিডিং আপ টু ইলেকশন 111 ট্রিগার করে। তো সেই টেনশনের কথা আমাদের পার্টি চেয়ারম্যান বলেছে এবং ওয়ার্ন করেছে যে আমরা সবাই মিলে একটা রেসপন্সিবল পলিটিক্স করা দরকার, গণ অভ্যুত্থানের পলিটিক্সটা করা দরকার, জুলাই সনদের রাজনীতিটা করা দরকার, ঘোষণাপত্রের পলিটিক্স করা দরকার, মানে চিৎকার চেঁচামেচি গালাগালির রাজনীতি থেকে বের হয়ে আসা দরকার। প্রফেসর ম্যাডাম, এবার আমি আপনার কাছে আসছি, সেগুলো যে রাজনৈতিক দলের নেতাদের আয় ব্যয়ের হিসাব নিয়ে একটা প্রশ্ন সম্প্রতি উঠছে। একজন আলোচক টক শোতে বলেছেন যে কোনো রাজনৈতিক দলের নেতার ব্যক্তিগত আয় ব্যয়ের হিসাব জনগণের জানার অধিকার নেই যতক্ষণ পর্যন্ত তিনি ইলেকশন না পার্টিসিপেট করছেন। এবং তিনি একটা পর্যায়ে বলেছেন যদি আপনার পছন্দ না হয় আপনি ভোট দেবেন না। মানে তো আপনার কাছে কি মনে হয় ওনার এই ধারণাটা কি ঠিক? আমার তো মনে হয় না, যে তারা তো রাজনৈতিক দল পাবলিক প্রপার্টি, তারা পাবলিক জানতে চাইতেই পারে, তা দেওয়ার না দেওয়ার তার ব্যাপার, কিন্তু যাওয়ার অধিকারই নাই, এইটা কেমন, কি মনে হয়? আমি আপনার সাথে শতভাগ একমত। আমি মনে করি যে যে কোনো দলের আমি ভোটটা কাকে দিব তার আয়ের উৎস কি, আয়ের পরিমাণ জানার আমার দরকার নাই, কিন্তু আয়ের উৎস কি সেটা জেনেই তো আসলে আমি আমার লিডারকে নির্ধারণ করি, তাই না? আমার লিডারের সততা তার আয়ের উৎসর সাথে সম্পর্কিত, এটা আমি মনে করি। এবং যে কথাটা আপনি বললেন যে না হলে ভোট দিবে না, যে অডাসিটি যিনি উত্তরটি দিয়েছেন, এটা আমি এক ধরনের অডাসিটি মনে করি। আমি মনে করি না যে কোনো রাজনৈতিক দলের যিনি প্রধান আছেন, যিনি ইলেকশনে দাঁড়াবেন, বা ফুয়াদ ভাইরা আছেন যারা ইলেকশনে দাঁড়াবে, সে কোনোদিনই জনগণের সামনে বলবে না যে ভোট দিলে দিবেন, না দিলে নাই। হ্যাঁ, এটা হয় না আসলে। হ্যাঁ, তো এখন সমস্যাটা যেটা হয়েছে যে আমি এই প্রশ্নের অনেকভাবে উত্তর আপনাকে দিতে পারি। যেমন ধরেন আমি আমার বিশ্বাসের জায়গা থেকে মনে করি যে আপনাকে, এবং শুধু বিশ্বাস না, এটা আমি মনে করি বাংলাদেশ কি যে কোনো দেশে পৃথিবীতে আপনার আয়ের উৎস জানার অধিকার সবার আছে এবং এটা আপনাকে জানাতে হবে। কিন্তু যে প্রেক্ষিতে প্রশ্নটি এসছে, আমি যদি সেই জায়গা থেকে আপনাকে ধরে ধরে উত্তরগুলো দিই, যেমন ধরেন আমি যদি প্রথম জিনিসটাই বলি যে উনার আয়ের উৎস কি, এই প্রশ্নটা যিনি করেছেন এবং যাকে করেছেন, আমার কাছে মনে হয় যে মানে সঠিক মানুষকে সঠিক প্রশ্নটি করা হয়নি। কারণ যিনি এই উত্তরটি দিয়েছেন, আমি যতদূর জানি যে তিনি তারেক রহমানের সাথে ব্যক্তিগতভাবে কোনো সম্পর্কিত নন বা তার দলীয় কোনো নেতাও নন। তাহলে এই প্রশ্নটা করাটা ঠিক না। এবং যিনি প্রশ্নটি করেছেন, যে সাংবাদিক করেছেন, আমি জানি না যে একজন সাংবাদিক এইভাবে একটি প্রশ্ন করতে পারেন কিনা, বা এই সাংবাদিকরাই আপনি দেখবেন যে গত 17 বছর ওবায়দুল কাদেরকে কি এই প্রশ্নটি কখনো করেছে যে আপনার রোজগারের উৎসটা কি? করেনি। কিন্তু তার মানে হচ্ছে কি জানেন, সামনে একটা ইলেকশন, এবং এই কারণে এগুলো এক ধরনের ন্যারেটিভ তৈরি করা, এটা করে এক ধরনের জনমনে একটা উস্কে দেওয়া। হ্যাঁ, যে সাংবাদিকটি এই প্রশ্নটি করেছেন, আমি
মানে খুব বিনয়ের সাথে, আপনি একজন সাংবাদিক, বলতে চাই বাংলাদেশে গত 17 বছরে একজন সাংবাদিকের কি পরিমাণ আয় এটা আমরা জানি। কি করে বিলাসবহুল বাড়ির মালিক হয়, অথবা ধরুন আপনি একটি চ্যানেলে কাজ করেন, আপনি শতভাগ সৎ, কিন্তু আপনার চ্যানেলের মালিক তিনি যদি খুব মানে খারাপ কোনো কাজের সাথে জড়িত হয়, তাহলে কি আপনি মনে করেন যে আপনার ইনকামটা হালাল হচ্ছে বা আপনি জোর গলায় কথাগুলো বলতে পারেন? এখন আপনি যদি আমাকে প্রশ্নটি করেন যে তারেক রহমানের আয়ের উৎস কি, এখন ফুয়াদ ভাই ইংল্যান্ডে পড়েছে। ইংল্যান্ড হচ্ছে একটা সোশ্যাল ওয়েলফেয়ার কান্ট্রি না, এবং উনি অনেক জায়গাতেই বলেছেন যে উনি রাজনৈতিক আশ্রয়ে আছেন। তো উনি যদি রাজনৈতিক আশ্রয়ে থাকেন, তাহলে আমরা জানি যে একটা রাজনৈতিক আশ্রয়ে থাকলে আপনি কতগুলো সুযোগ সুবিধা পান, আপনি থাকার জায়গা পান, আমরা সবাই জানি। তারপরে আপনি যদি দেখেন যে তার স্ত্রী, উনি একজন চিকিৎসক, তার মেয়ে একজন ব্যারিস্টার, তো তারাও কাজ করছে। আমি এখানে অনেক সময় একটা জেন্ডার স্টেরিওটাইপ খুঁজে পাই। ধরুন তারেক রহমান পুরুষ না হয়ে উনি যদি নারী হতেন, বিষয়টা কি হতো? একজন নারীকে কিন্তু কেউ প্রশ্ন করে না, যার স্বামী একজন চিকিৎসক জীবনেও প্রশ্ন করবে না যে আপনার আয়ের উৎস কি। তার মানে এই সমাজ ধরেই নেয় যে যে পুরুষটি ইনকাম করছে না বা কোনো কর্মক্ষেত্রে নাই, তার স্ত্রী যখন চাকরি করে সে ধরেই নেয় যে তার ইনকামটা আমাকে জানতে হবে। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে যে ধরুন আমি ধরেই নিলাম যে তারেক রহমানের এই জিনিসটা জানার সবার অধিকার আছে, কিন্তু জানানোর তো একটা প্রসেস আছে। তারেক রহমান কি সবার বাড়িতে যে দরজা নক করে করে বলবে যে আমার আয়ের উৎস এটা? হ্যাঁ, জানানোর প্রসেসটা কি হবে এটাও তো আপনাকে জানতে। আমি যতদূর জানি 2009 সালে উনি দুদকের কাছে ওনার একটি আয় ব্যয়ের হিসাব দিয়েছিলেন, কিন্তু তার পরবর্তীতে কি হয়েছে, 9 বছর আপনারা এই চ্যানেল বা এই দেশ উনাকে কিন্তু দেখতে দেয়নি। উনি যে একটা অস্পৃশ্য হয়ে গেছিল এই সমাজে, তাই না? তাহলে একজন অস্পৃশ্য মানুষ তিনি কিভাবে ইনকাম করেছেন উনি জানাবে কোথায়? এখন জানানোর যদি একটা পথ খোলা থাকে তাহলে ওইখানে যে উনি জানাবেন, এবং আমার ধারণা যে উনাকে যদি কোনো মানে ঠিক প্রপার ওয়েতে প্রসেসে জিজ্ঞেস করা হয় যে বা জানতে চা হয়, উনি নিশ্চয়ই এটা জানাবেন। এবং আরেকটা জিনিস দেখেন, মানে এই প্রশ্নে আসলে অনেক ধরনের উত্তর হয়। আরেকটা উত্তর আমার কাছে এটা মনে হয় যে এটাও বলা যেতে পারে, ধরুন আপনি ইংল্যান্ডে থাকেন, আপনার একটা সৎ আয়ে 2টা বাড়ি আছে, এবং আপনি একটা দলকে খুব বেশি ভালোবাসেন, ধরে নিলাম সেটা বেগম খালেদা জিয়া, তাকে আপনি খুব ভালোবাসেন। এখন উনি যখন এক্সাইলড হয়ে উনি যদি ইংল্যান্ডে যায়, আপনি তো আপনার বাড়িতে তাকে থাকতে দিতেও পারেন। এরকম অনেক কর্মী আছে, ডেডিকেটেড মানুষ আছে যারা তার দলের জন্য জীবন দিয়ে দিতে চায়। তো আমি যেটা মনে করি যে প্রশ্নটি ভেরি মানে একটা কোনো প্রপার প্রশ্ন হয়নি, এবং ঠিক মানুষকে উনি ঠিক প্রশ্নটি করেননি, এবং করেননি এটার পেছনেও মানে একটা কারণ আছে যে উনি একটা ন্যারেটিভ দাঁড় করাতে চেয়েছেন যে উনার ইনকামের সোর্সটাকে, এটা দিয়ে একটা বিতর্ক তৈরি করা। আমরা দেখি যে এরকম একটা ইস্যু তুলে আমরা একটা বিতর্কের ঝড় তুলে ফেলি। বাট আমি বিশ্বাস করি যে উনার ইনকামের সোর্স যদি কেউ জানতে চায় উনি নিশ্চয়ই সেটা জানাবেন, এবং আমি সেটা আশা করে আছি যে আমার যে ভোটটা আমি যাকে দিব তার ইনকামের সোর্স কি সেটা জানার অধিকার আমার আছে। ধন্যবাদ ফুয়াদ ভাই। সেটা হচ্ছে দেশের মোট জনসংখ্যার অর্ধেকই নারী, কিন্তু আমরা দেখলাম যে ঐক্যমত্য কমিশনে কোনো রাজনৈতিক দলই নারীদের সংগঠিত আসনের সিট বাড়ানোর কোনো 100-তে যেটা একটা প্রস্তাব ছিল সেখানে একমত হয়নি, নোট অফ ডিসেন্ট দিয়েছে। এবং পরবর্তীতে ওই ঐক্যমত্য কমিশন বলছে যে রাজনৈতিক দলগুলো আগে 50টা সিট যেটা আছে সাথে এই 300 আসনের বিপরীতে 5% যেন নারীদেরকে মনোনয়ন দেয়। তো নারীদের প্রতি এই রাজনৈতিক দলের এরকম দৃষ্টিভঙ্গি কেন, মানে কী কারণে? নারীরা তো গত জুলাই আন্দোলনে অনেক বেশি তারা করেছে, রাস্তায় ছিল, জীবন দিয়েছে। তো সেই ক্ষেত্রে নারীদের প্রতি এত উপেক্ষা অবজ্ঞা কেন আপনাদের? উপেক্ষা অবজ্ঞা ওখানে নাই। ইন প্রিন্সিপাল 100 আসন করবার ব্যাপারে কিন্তু খুব বেশি দ্বিমত নাই। যে আপনার এখন যে সংসদ আছে নিম্নকক্ষে, যেটা সংবিধানে 50 জন সংরক্ষিত আসনের কথা বলা আছে মেয়েদের ব্যাপারে, সেটা 100 করার ব্যাপারে দ্বিমত নাই। প্রসেস হচ্ছে যে কি প্রসেসে তারা আসবেন, তারা কি নির্বাচিত হয়ে আসবেন, নির্বাচিত হয়ে যদি আসেন সেটার প্রসেসটা কি হবে, সেটা কি আপনার অনেকগুলো প্রস্তাব তারা করেছেন। একটা হচ্ছে যে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নেব যে এই সংসদের এই 100 আসনে এইবার শুধুমাত্র মেয়েরা কম্পিটিশন করবেন, এবং পরবর্তী সংসদে অন্য 100টা আসনে করবেন। মানে ঘুরে ঘুরে 3টা টার্মের ভিতরে সব আসনেই মেয়েরা নির্বাচিত হয়ে আসবেন, যে দল থেকে সে হোক না কেন। এই ঘূর্ণায়মান পদ্ধতি একটা তারা প্রস্তাব করেছে। দ্বিতীয় প্রস্তাব করেছে যে দলগুলো কমিশন ঠিক করে দেখ যে তারা কোন 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 আসনে দেবে, সেটা দল সিদ্ধান্ত নেবে, বাট 100 মনোনয়ন দিতে হবে জিতে আসার মতো সিটগুলো থেকে।
কিন্তু রাজনৈতিক দলগুলো হচ্ছে মোটা দাগে 100 চাচ্ছে পিয়ারে আসুক, মানে সিটের পেয়ার অথবা ভোটের পেয়ার যে কোনো ফর্মে আসুক। লার্জলি হচ্ছে বিএনপি চাচ্ছে যে পদ্ধতি আছে এটা চলুক। এর বাইরে যেটা আরেকটা প্রস্তাব আসছে যে তাহলে ডাইরেক্ট ব্যালটিং করা যায় কিনা, সংরক্ষিত আসন এটা থাকুক, আর হচ্ছে ন্যূনতম 5 to 7% আসনে দলগুলো নারীকে মনোনয়ন দেবে। এবং সেখানে সক্ষমতার প্রশ্ন আসছে, কেউ কেউ বলছে যে আমাদের তো একজন নারীও জিতে আসার মতো নাই, আবার দেবার মতো কনস্টিটিউয়েন্সিও নাই, তাহলে আমাকে বাধ্যতামূলক করা যায় কিনা, যাবে কিনা। সেক্ষেত্রে কেউ কেউ বলছে তাহলে বাধ্যতামূলক করিয়েন না, এইটা কাইন্ড অফ এখন জেন্টলম্যান এগ্রিমেন্টের মতো করে থাকুক, যেটা ইলেকশন কমিশন আপনার 111-এর সময় বলেছে যে প্রত্যেকটা কমিটিতে 33% নারী থাকবে, কিন্তু এটা কিন্তু বাধ্যতামূলক ছিল না। এবং বিএনপি আওয়ামী লীগের মতো এত বড় দল তারাও কিন্তু এখন পর্যন্ত এইটা 5% ক্রস করতে পারে নাই। তো অন্যান্য দলগুলো বলছে তো আমাদের পক্ষে কিভাবে সুযোগ আছে, ইসলামিক দল আছে, ধর্মীয় দল আছে, তাদের জন্য তারা বলছে যে নির্বাচন করে এভাবে নির্বাচিত করে নিয়ে আসাটা আমাদের জন্য চ্যালেঞ্জিং, বাট আসন বাড়লে মনোনয়ন দেওয়ার ব্যাপারে আমাদের কোনো সংরক্ষিত আসনে দেওয়ার ব্যাপারে কোনো আপত্তি নাই। এই জন্য মোটা দাগে মেয়েদের সিট বাড়ানোর ব্যাপারটা খুব বেশি দ্বিমত না আর কি, দ্বিমত হচ্ছে প্রসেস এবং চ্যালেঞ্জিং। তো আসলে ধরেন আপনি যদি একটা পুরুষ যে আসনে নির্বাচন করবে এরকম 3টা আসন মিলে যদি একজন নারীকে নির্বাচন করতে হয়, এইটা মানে একটা অ্যাবসার্ড রিয়েলিটিতে পরিণত হবে। আমরা যেটা প্রস্তাব করেছিলাম যে এটা যেভাবে হতে পারে সেটা হচ্ছে যে আপনার পার্টিগুলোকে একটা ম্যান্ডেট ঠিক করে দেওয়া যে 5%, এবং এটা ওখানে আলোচনাও হয়েছে যে গ্র্যাজুয়ালি এইটা প্রতি সংসদে 5% করে করে বাড়বে ডাইরেক্ট ব্যালটিং। যখন এটা 100-তে পৌঁছে যাবে তখন সংরক্ষিত আসনের যে ক্লজটা আছে এটা আমরা সাসপেন্ড করে দেব। মানে ডাইরেক্ট প্রতিনিধি বাড়ার হার যেভাবে বাড়বে সংরক্ষিত আসনটা সেভাবে কমবে। কেউ কেউ বলছিল যে এটা এখনই সংরক্ষিত আসন আমরা বাতিল করে দেব, কিন্তু আমরা বোধ করছি এটার মাধ্যমে যেটা হবে আপনার নারীদের প্রতিনিধিত্বে আম ছালা দুইটা চলে যাবে। কারণ হচ্ছে যে বড় দলগুলোর কিছু টেনশন আছে, যেমন ধরেন বড় দলগুলো মানে বিদ্রোহী প্রার্থী আছে, দল একজন নারীকে মনোনয়ন দিল, কিন্তু পাওয়ারফুল বিদ্রোহী প্রার্থী আছে, সাবেক এমপি, সাবেক অমুক, সাবেক তমুক, 100 কোটি টাকা খরচ করতে পারবে, মানে গুন্ডা পান্ডা করার মতো লোক আছে। সেখানে দেখা যাবে যে আলটিমেটলি তার প্রার্থী হেরে যাবে, নারী প্রার্থী হেরে যাবে, দলের প্রার্থী হেরে যাচ্ছে, দলের প্রার্থী হেরে যাবে। তাহলে এখন দল চিন্তা করছে আমি ধরেন যদি 10% অথবা 50 জনকে আমাকে নমিনেশন দিতে হয় তাহলে তো আমার সিটটা ক্ষমতা যাওয়াটা রিস্কি হয়ে যাচ্ছে। আবার অন্যান্য দল যদি ওখানে নারী না দেয়, পাওয়ারফুল শক্তিশালী পুরুষ প্রার্থী দিয়ে দিল, তাহলে এই যে সোশ্যাল কাঠামোগত সমস্যা আছে সেগুলো কিন্তু ওখানে বিস্তারিত আলোচনা হয়েছে। তাই মোটামুটি দ্বিমত সত্ত্বে যেটা এখন এসছে সেটা হচ্ছে ন্যূনতম এখন 5 to 7% ডাইরেক্ট ব্যালটিংয়ে যাওয়া দরকার। এটা যদি যে যেটা বেশি পারে, যেমন এনসিপি বলছে ন্যূনতম 25% হওয়া দরকার, মানে 15, 17, 20-এর কম হওয়াই উচিত না, তার লোক আছে। কিন্তু এখন ধরেন আমার দলে তো আমি 5 জন নারী প্রার্থী দেওয়ার মতো, এমপি হওয়ার মতো, মানে শুধু নারী হলে তো হবে না, এমপি হওয়ার যোগ্যতা সম্পন্ন মেয়ে হতে হবে, সংসদে নির্বাচিত হয়ে আসার মতো কনস্টিটিউয়েন্সি থাকতে হবে। তো সেখানে তো আমার 5 জন মেয়ে নাই, সচ্ছল থাকতে হবে, সচ্ছল থাকতে অনেকগুলো এলিমেন্টস আছে সেখানে। এখন আপা যদি দয়া করে আমার দলে জয়েন করেন এবং আমি আমার এখান থেকে নির্বাচন করতে রাজি হন, উনি তো আপনাকে অফারই দিছিলেন এক সময়, মানে যদি মানে দয়া করে আমাদেরকে ধন্য করেন তাহলে আমাদের আরেকজন নারী প্রার্থী বাড়বে, তখন আমরা চিন্তা করতে পারবো যে আরেক জায়গায় আরেকটা নমিনেশন বাড়ানোর জন্য আর কি। তো এটা একটা সিরিয়াস আলাপ, আমার মনে হয় তর্কটা উঠেছে, তর্কটা চলুক, একটা ম্যাচিওর জায়গাতে আমরা পৌঁছবো আর কি। আপনি কিছু বলবেন নারীদের ব্যাপারে? ফুয়াদ ভাইয়ের এইটা যে যুক্তি থেকে আপনি একমত কিনা? না, আমি মানে কিডিং অ্যাসাইড, আমি ফুয়াদ ভাইয়ের ওইটা উত্তর দিতে চাচ্ছিলাম, পরে দিচ্ছি। কিন্তু কথা হচ্ছে যে ফুয়াদ ভাই যেটা বললেন আমিও কিন্তু অনেক জায়গাতে বলেছি যে সংরক্ষিত নারী আসনের এখন পর্যন্ত প্রয়োজন আছে, এবং 3টা জায়গায় মিলে একজন নারী সেই সক্ষমতা এই মুহূর্তে নাই। এবং যে দেশে ধরেন যতই আপনি সম্পত্তির হিস্যার কথা বলেন, যাই বলেন, 95% সম্পত্তি পুরুষের হাতে, সেখানে হচ্ছে নারীকে এই মুহূর্তে আপনি সরাসরি নির্বাচনে দিলে আমি মনে করি না এটা ঠিক হবে। এটা আরও কয়েক বছর পরে এটা আপনি একটা ট্রায়াল বেসিসে যেতে পারেন। তবে
এটাও ঠিক যে নারী পাওয়া যায়, নারী খোঁজার মতো চোখ লাগে। আর ফুয়াদ ভাই যেটা আমাকে অফার করলেন এই মুহূর্তে, সেটা জানুয়ারি মাসে ওনার সাথে কথা হয়েছিল, এরপরে উনি যেহেতু আমার সাথে যোগাযোগ করে নাই, আমার মনে হয় না যে আমি আমার নির্বাচনের দিন ঘোষণা করা হয়নি তো, আমরা এখন প্রার্থী খুঁজতেছি, গতকালকে মাত্র দিন ঘোষণা করেছে এই জন্য। তো এখন আমার কাছে মনে হচ্ছে হঠাৎ করে আমাকে এরকম বললে কি যাওয়া যায় বলেন, একটু এফোর্ট তো দিতেই হবে ফুয়াদ ভাইয়ের। তো এই হচ্ছে কথা। কিন্তু আমি মনে প্রাণে বিশ্বাস করি যে নারী খুঁজলে নারী পাওয়া যায়, এবং নারীকে আসলে পুরুষের যে চোখ দিয়ে আপনারা খোঁজেন সেই চোখ দিয়ে না খুঁজে নারীকে একটু অন্য জায়গা থেকে খোঁজেন, নারী আসবে। এবং সমস্ত জায়গাতে যেমন নারীকে নিয়ে অনেক ধরনের কথা হয়, দেখুন আমি সব জায়গায় এই কথাটা বলি যে এই যে টকশোতে এসছি না, দেখবেন যে কমেন্টটা শুধু খালি আমাকে নিয়ে হবে, ফুয়াদ ভাইকে নিয়েও কিছু হবে না, আপনাকে নিয়েও কিছু হবে না, এবং এত অশ্লীল সব কমেন্ট লেখে। তো এই কাজগুলো যারা করে, এটা দিনের পর দিন আপনি নারীকে এক ধরনের ভালনারেবল জায়গায় ফেলে দেয়, তাই না? এগুলোর তো কোনো কন্ট্রোল নাই। আপনি নারীকে অবমাননা করছেন, তারপরে আপনি থানা থেকে তাকে বের করে নিয়ে আসছেন গলায় ফুলের মালার, বুকে কোরআন শরীফ দিয়ে, অথচ ইসলাম কিন্তু বলেছে যে পুরুষেরও চোখের পর্দা করতে হবে, তাই না? তো এই জায়গাগুলো যতদিন না পর্যন্ত ঠিক হবে, এই সমাজে এই বৈষম্যগুলো থাকবেই, তারপরও আমাদের এগিয়ে যেতে হবে, তাই না? এটাই। ফুয়াদ ভাই, আমি একটা বিষয় কালকে দেখলাম, আপনি দেখছেন কিনা জানেন না, যে শিবিরের একটা প্রদর্শনী ছিল আপনি টিএসসিতে, আপনি সেই প্রদর্শনীতে জামাতের কিছু যারা যুদ্ধাপরাধের টিএসসিতে না সোহরাওয়ার্দী টিএসসিতে, হ্যাঁ, তো ওখানে তখন যারা ওই যে ওয়ার্ক ক্রাইম ট্রাইব্যুনালে যাদেরকে দণ্ড দেওয়া হয়েছে, মৃত্যুদণ্ড, তাদের অনেককেই ছবি দিয়েছিল, ছবি সেখানে প্রদর্শন করেছে, এবং সেখানে শুধু জামাত না, বিএনপির নেতা সাকা চৌধুরীরও ছবি ছিল। এরপরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিবাদের মুখে সেই ছবি সরানো হলো, এবং এইটা নিয়ে আজকে সারাদিনই সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন মাধ্যমে অনেক আলোচনা হচ্ছে, মানে এক ধরনের দুটা ধারা তৈরি হয়েছে। তো হঠাৎ করে এই বিতর্কিত ব্যক্তিদেরকে আপনি টিএসসিতে প্রদর্শন করা একটা জুলাই আন্দোলনের প্রদর্শনী বলে, এটা কীভাবে দেখেন আপনি? আমার কাছে আমি 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 দেখি নাই, এটা আমার চোখে পড়ে নাই। একটা বিষয় হচ্ছে যে আসলে প্রায়োরিটি ঠিক করা দরকার আর কি। এই মুহূর্তে আমাদের প্রায়োরিটি কি? আমরা গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তি পালন করছি। আমাদের প্রায়োরিটি হচ্ছে সিরিয়াসলি রাষ্ট্রটাকে ঢেলে সাজানোর জায়গাগুলো নিয়ে কাজ করা। আমাদের প্রায়োরিটি হচ্ছে জুলাই সনদে যে বিষয়গুলো আমরা আলোচনা করেছি, আমরা ঐক্যমতে এসেছি, দ্বিমত সত্ত্বেও সেগুলো বাস্তবায়ন কিভাবে হবে। জুলাই সনদের অধীনে নির্বাচন হবে, সেটা তো লেখা থাকতে হবে। এইটাই জুলাই সনদের কনস্টিটিউশনাল স্ট্যাটাস কি হবে, এই রকম যে লম্বা তর্ক। অনেকগুলো রাজনৈতিক দল নিম্নকক্ষেও আপনার পিয়ার চাচ্ছে, সেই পিয়ারটা কি শতভাগ পিয়ার হবে, এটা কি মিক্স সিস্টেম হবে, কততে পিয়ার হবে আর কততে ফার্স্ট পাস দ্য পোস্ট হবে। পিয়ারের পক্ষে আমি পার্সোনালি বরাবরই বলেছি দ্বিতীয় কক্ষের বাংলাদেশে কোনো প্রয়োজন নাই। এটা একটা পুনর্বাসন কেন্দ্রে পরিণত হবে, এবং যে ফর্মে বিএনপি পিআর প্রস্তাব করছে এটা আসলে ফাংশনাল হবে না। এটা সংরক্ষিত আসনের একটা এক্সটেনশন হবে উচ্চ কক্ষের নামে, এবং 100 প্লট ফ্ল্যাট রাজুকের বরাদ্দ দিতে হবে, 100 ট্যাক্স ফ্রি গাড়ি, কিছু থোক বরাদ্দ 5 কোটি 10 কোটি 20 কোটি করে প্রতি বছর, লুটপাটের একটা জায়গা তৈরি হবে। এটা ফাংশনাল হবে না। বরং হচ্ছে আমরা যেটা প্রস্তাব করেছিলাম যে নিম্নকক্ষে আপনি সংরক্ষিত আসনটা 50 থেকে 100 করে দেন, এবং এই 100তে মেয়েরা থাকবে টপ প্রায়োরিটি। এরপরে দেশের পিছিয়ে পড়া সকল জনগোষ্ঠী এখানে আসবে। প্রতিবন্ধী বলেন, আমার পাহাড়ি জনগোষ্ঠী বলেন, আমার সাঁওতাল, আমার হরিজন, আমার ডোম সম্প্রদায়, আমার উর্দুভাষী কমিউনিটি যারা আছেন, সবাই এখানে আসবে। নাগরিক সমাজের প্রতিনিধিরা সবাই থাকার কারণে যেটা আপনি উচ্চকক্ষে করতে চান সেটা আপনি এখানে করে দেখেন। 2টা সংসদ, আমরা 53 বছরে একটা সংসদই ফাংশনাল করতে পারি নাই। আপনি 2টা সংসদ ফাংশনাল করবেন, এটার যে কমপ্লেক্সিটি আছে সেই কমপ্লেক্সিটি আপনি ডিল করবেন কিভাবে? আমি তো ইংল্যান্ডে লেখাপড়া করেছি, 2 সংসদ দেখেছি, লিগালি এগুলোর প্রসেসটা জানি। পিং পংয়ের যে কমপ্লেক্সিটি আছে সেটা হ্যান্ডেল করার মতো অবস্থা নাই তো এখানে সংসদ সদস্যদের তো ম্যাচিওর না, এখানে এমপি হওয়ার মতো লোক নাই তো আপনার, এই লেভেলের সফিস্টিকেশন ডেভেলপ করে নাই এখনও। তো সেই কারণে আমরা বোধ করছি এই আলোচনাগুলো, এই তর্কগুলো বেশি গুরুত্বপূর্ণ। মানে কক্সবাজারে 5 জন নেতা গিয়ে পিটার হাসের সাথে মিটিং করলো কিনা, টিএসসিতে কারো প্রদর্শনীতে এরকম 10 জনের ছবি দিল কিনা, তার থেকে বোধ করছি রাষ্ট্র যেখানে দাঁড়িয়ে আছে আমাদের উই হ্যাভ সিরিয়াস ইস্যুস টু বি ডিসকাসড, আমাদের সিরিয়াস কনভারসেশন দরকার।
আমরা যেন আসলে সময়টা গসিপে কাটায় না দিই। এই গসিপটা আবার আমাদের সিরিয়াস কনভারসেশনকে ক্ষতিগ্রস্ত করছে। আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন করি আপনাকে, সেটা হচ্ছে যে এই নির্বাচনের তো আবহাওয়া শুরু হয়ে গেছে এবং বিভিন্নভাবে আপনার কাছে কি মনে হয় যে ডক্টর ইউনূসের এই ইন্টারিম গভর্নমেন্টের পক্ষে একটা ফ্রুটফুল ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে নির্বাচন করার মতো সক্ষমতা আছে? সক্ষমতা ডক্টর ইউনূসের প্রশ্ন না, বাংলাদেশ রাষ্ট্রেরই এই সক্ষমতা নাই। 2001-এর পরে এই রাষ্ট্র কোনো ভালো নির্বাচন করে নাই। 2008-এ দিল্লির প্রেসক্রিপশনে বাংলাদেশে 111-এর সুশীলরা কুশীলবরা মিলে একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে। 2014-তে একতরফা নির্বাচন করেছে, 18-তে রাতে করেছে, 24-এ ডামি করেছে। সো আমার ভোটার সাইজ দেখেন 12.5 কোটি। গণতন্ত্র চর্চা করে এমন দেশগুলোর হিসাবে দেখেছি অধিকাংশ রাষ্ট্রে এতগুলো মানুষই নাই। সেই রাষ্ট্রে 12.5 কোটি ভোটার, আপনার 43,000 পোলিং সেন্টার আছে, বুথ আছে এর ভিতরে আরও অনেক। আমার 17 থেকে 21 লক্ষ লোক লাগবে শুধুমাত্র ইলেকশন ডেটাকে অপারেট করবার জন্য। এরপরে আছে হচ্ছে রাজনৈতিক দলগুলো যারা গত 17 বছর ভালো নির্বাচন পায় নাই, ক্ষমতার জন্য তারা কিন্তু প্রচণ্ড কাঙাল হয়ে আছে, প্রচুর টাকা পয়সার লেনদেন হচ্ছে এখানে। সেই বাস্তবতায় পুরো রাষ্ট্রই তো একটা ভালো নির্বাচন করার কোনো অভিজ্ঞতা নাই, তারা তো ভুলে গেছে সুষ্ঠু নির্বাচনটা কিভাবে করতে হয়। এবং সেই বাস্তবতায় আমরা যখন দেখতে পাচ্ছি যে অন্তর্বর্তীকালীন সরকার এখনও আমার সিভিল এবং মিলিটারি ব্যুরোক্রেসির উপরে তার নিয়ন্ত্রণ নাই, মাঠ প্রশাসন অ্যালাইন্ড হয়ে গেছে। অন্তর্বর্তীকালীন সরকারের কথা অনেকে শুনছেন না, ইনস্ট্রাকশন শুনছেন না, তারা মনে করছেন অমুক তমুকরা সম্ভবত ফিউচার গভর্নমেন্ট, এখন থেকেই আমাকে সেইটার ছায়াতে চলে যেতে হবে। তো সব কিছু মিলে সিরিয়াস চ্যালেঞ্জ আছে। ইলেকশন কমিশনও দেখলাম রিফর্ম করবার জন্য মানসিকভাবে প্রস্তুত না। নির্বাচন সংস্কার কমিশন যে প্রস্তাবনাগুলো দিয়েছে তারা বলেছে এই আমলে তারা এগুলো রিফর্ম করতে চায় না। তাহলে সেই নির্বাচন কমিশন দিয়ে আপনি কীভাবে নির্বাচন করবেন? শুধু টাকাটা 15 লাখ থেকে 25 লাখে বাড়াইলেন, রঙিন পোস্টার করা যাবে না, এই দিয়ে একটা ভালো নির্বাচন হবে? এটা প্র্যাকটিক্যালি সম্ভব? ভোটার তালিকাটা হালনাগাদ, এখনও ভালোভাবে করা শেষ হয়নি। তো সব কিছু মিলে আমি বোধ করছি সিরিয়াস চ্যালেঞ্জ আছে। এবং ইলেকশন কমিশন এখন পর্যন্ত পলিটিক্যাল পার্টিজের সাথে কথা বলাও শুরু করে নাই। তারা দায়িত্ব নিয়েছে কিন্তু 8-9 মাস হয়ে গেছে। তো সেখানে তারা এই মানে কয়েকজন আমলা মিলে কিভাবে কি করবে, আমি তো এটার কোনো কুলকিনারা বোধ করতে পারছি না যে তারা আসলে এটা ডেলিভার কিভাবে করবে। তো দে আর সিরিয়াস চ্যালেঞ্জেস আহেড, কোনো সন্দেহ নাই। ম্যাডাম, আমি আপনার কাছে আসি, সেটা হচ্ছে নির্বাচন মোটামুটি একটা হচ্ছে, মানে এতদিন ধরে এক ধরনের নানা রকম কথা শুনছিলাম নির্বাচন, কিন্তু আজকে চিফ অ্যাডভাইজারের অফিস থেকে যেহেতু চিঠি পাঠানো হয়েছে ইলেকশন কমিশনের তারিখ ঘোষণার জন্য, নির্বাচন একটা হচ্ছে। কিন্তু সমস্যা হচ্ছে যে আবার আজকে প্রধান নির্বাচন কমিশনার বলছে এটা বিশাল চ্যালেঞ্জ। উনি একটা ইঙ্গিত করেছেন যে যারা এখন ফুয়াদ ভাইয়ের কথায় হাফ নিষিদ্ধ দল, তাদের একটা চ্যালেঞ্জ আছে নির্বাচনকে করার, বিভিন্নভাবে আমরা দেখছি। আপনার কাছে কি মনে হয় যে ফেব্রুয়ারির মধ্যে আমরা একটা মানে মার্চে আমরা নতুন একটা সরকার পাবো, এরকম একটা আশা কি আমরা করতে পারি? আশা তো আসলে করতেই পারি, কিন্তু সমস্যাটা যেটা হচ্ছে যে দেখেন চ্যালেঞ্জ তো আছেই। ফুয়াদ ভাইয়ের সাথে আমি একটা কথা একটু ডিফার করতে চাই, যে উনি বললেন যে কালকে যে ছবি টানানো হয়েছে বা কিছু, এটা প্রায়োরিটির জায়গায় থাকতে পারে না, প্রায়োরিটি অন্য কিছু। আমি তো মনে করি যে দলগুলো এই কাজটি করেছেন, জামাত বা শিবির, এটাই তাদের প্রায়োরিটি। তারাই মানে ওই জনগোষ্ঠী, তারা চায় যে যুদ্ধাপরাধীদেরকে একটা নর্মালাইজ করে ফেলা এই সোসাইটিতে, তাই না? তাদের ছবিগুলোকে, তাই না? তো এই জায়গাতে আমি ফুয়াদ ভাইয়ের সাথে অবশ্যই ডিফার করি। আমি একটু আপনার সাথে একটু ডিফার না, আমি আপনার সাথে অ্যাড করি। ওরা আবার বলছে যে এই মানুষগুলোকে তারা ভিকটিম, তারা জুডিশিয়াল কিলিং এর শিকার হয়েছে, তাদেরকে যথাযথ ট্রায়ালের মাধ্যমে হাসিনা তাদের বিচার করেনি। তাহলে আমি আপনাকে বলি, যথাযথ ট্রায়ালের মাধ্যমে বিচার হয়নি, এটার ধিক্কার আমরা সবাই জানাই। এবং এই কারণেই কিন্তু শেখ হাসিনার বিচার দ্রুততম সময়ে হোক, এটা আমরা কেউ চাই না। আমরা চাই যে বিচারটা এমন করে হবে যে যেটার মধ্যে জবাব দিতে থাকবে, শেখ হাসিনা নিজেও একজন আইনজীবী দিতে পারবেন, তাই না? এটাই তো নর্মাল, সেটা সব ঠিক আছে। কিন্তু যুদ্ধাপরাধী এবং বিষয়টা তো এক নয়। তো যারা প্রতিষ্ঠিত, যারা সবাই
সবাই জানে যুদ্ধাপরাধী, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায়, এবং দিনটা আপনি দেখেন, সেটা হচ্ছে যে এমনই আমরা আমাদের দ্বিতীয় স্বাধীনতা বলছি, তাহলে আপনি দ্বিতীয় স্বাধীনতা বলছেন, সেখানে তার ছবিটা নামিয়ে। কিন্তু আরেকটা জিনিস, এটা অপ্রাসঙ্গিক, কারণ জুলাই অভ্যুত্থানের সাথে এই ছবির কোনো সম্পর্ক কোনো কিছু জান, তার মানে হচ্ছে কি তাদের প্রায়োরিটি এইটা। তবে তার সাথে সাথে আমি এটাও বলতে চাই যে বললেন না যে ইলেকশন হবে কিনা বা আমরা স্বপ্ন দেখি কিনা, স্বপ্নটা দেখতে পারি কেন জানেন? কারণ এই দেশেই কিন্তু গোলাম আজম বাইতুল মোকাররমে নিগৃহীত, মানে নিগৃহীত না তো, মানে লাঞ্ছিত হয়েছেন। হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মতিউর রহমান লাঞ্ছিত হয়েছেন, আবার কালকে কিন্তু এই ছবিটা দেওয়ার পরেও সেই ছবিটা নামিয়ে ফেলতে হয়েছে। তার মানে হচ্ছে কি, এটাই প্রমাণ করে যে আপনি যত যাই বলেন না কেন, যেমন করে আপনি ক্ষমতায় আসতে চান বা যে ট্রাম্প কার্ডই আপনি প্লে করেন না কেন, বাংলাদেশের মানুষ এখনো যুদ্ধাপরাধীদের ক্ষেত্রে সবাই একমত। মানে এখানে কোনো ধরনের কম্প্রোমাইজ কখনো চলবে না। হ্যাঁ, তো এইটাই হচ্ছে এটার একটা প্রমাণ। আর যে প্রশ্নটি আপনি আমাকে করলেন যে ইলেকশন হবে কিনা, সেটা নিয়ে আমরা তো ফুয়াদ ভাই যেটা দিয়ে শুরু করেছেন যে ডক্টর ইউনূস যে কথাগুলো দিয়েছেন, হ্যাঁ, সেই কথা, ওনার যে বয়স, সেই কথার উপরে তো আমরা বিশ্বাস রাখতে চাই। আমি মনে করি যে হ্যাঁ, ইলেকশন হবে, ইলেকশন হওয়া উচিত, এবং ইলেকশনই হচ্ছে, ফুয়াদ ভাই প্রথমে শুরু করেছিলেন যে ইলেকশনটা নিয়েই সবার যেমন সব কিছু, মানে ওনার স্বপ্নপুরীতে না স্বপ্নদ্বীপে যেতে পারছে না, না সাগরকন্যা। কিন্তু আমি মনে করি যে যে সাগরকন্যাকে আপনি কথা দিয়েছেন, কিন্তু ছোটবেলা থেকেই কবিতা পড়ছেন যে কেউ কথা রাখেনি, সেই বাস্তবতায় আপনার কেউ কথা রাখেনিটাই প্রথমে মাথায় আসা উচিত। তো সেটা মাথায় আসে দেখেই হচ্ছে আমরা সবসময় এক ধরনের দোদুল্যমনতায় থাকি যে ইলেকশন হবে কি হবে না। এবং এটাও তো সত্যি যে ইলেকশনই হচ্ছে মানে গণতন্ত্রের পূর্ব শর্ত। এটা নিয়ে অনেক মানুষ অনেক কথা বলে, কিন্তু একটা জাতিকে ইলেকশন না দিতে দিতে আপনি এমন একটা অবস্থায় নিয়ে গেছেন যে ইলেকশনের যে সৌন্দর্য, এবং এটাই যে আপনার একমাত্র ওয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আপনার প্রিয় মানুষকে নির্বাচন করে তাকে তার হাতে দেশের ক্ষমতা দেয়া, সেটাই তো আমরা ভুলে গেছি। তো আমরা তো সেই স্বপ্নটা দেখতেই পারি। ফুয়াদ ভাই 30 সেকেন্ডে যদি আপনি কিছু বলেন। পিআরের বিষয়টা আমরা যেটা প্রস্তাব করেছিলাম, এক কক্ষে আপনার একটা মিক্স সিস্টেম হতে পারে। সেক্ষেত্রে বড় দলগুলো বিএনপি ছাড়া, বিএনপি তো বৈদ্যমান পদ্ধতি রাখতে চায়, বাকিরা সবাই বলছে পিআর। আমরা বলেছি যে আপনার ফার্স্ট পাস দ্য পোস্ট সিস্টেম যেটা আছে, সেখানে 200 আসনে আগের বিদ্যমান সিস্টেমে নির্বাচনটা হোক। কারণ একটা 100 বছরের পুরাতন আমাদের একটা প্র্যাকটিস, সাডেনলি এটা যদি বদলায় ফেলি, এটা ভোটার, জনগণ, ক্যাম্পেইন, পার্টিসগুলো এটা অ্যাডজাস্ট করতে পারবে না। বরং 200 আসনে এটা হইলে যেটা হবে, একটা গভর্নমেন্ট ফর্ম হয়ে যাবে। ধরে নিচ্ছি হয়তো বিএনপি বড় দল, সে এখান থেকে 160-70টা সিট পেয়ে যাবে, পেয়ে গভর্নমেন্টটা ফর্ম হয়ে গেল, তাহলে অস্থিরতার প্রশ্ন আর থাকছে না। বাকি 100 আসনে যেটা হলো, যদি পিআর হয়, তাহলে বাকি যত রাজনৈতিক দল আছে সবাই কোনো না কোনো ফর্মে কিন্তু আপনার পার্লামেন্টে রিপ্রেজেন্টেশন চলে যাবে। এবং তাহলে যেটা হচ্ছে, সকল রাজনৈতিক দলকে যখন আপনি সংসদে নিতে পারবেন, আসনের বাকি 100 আসন আপনার কোথায় কিভাবে সিলেক্ট করবে? এটা হচ্ছে মানুষ দুইটা, যেখানে 200 আসনে নির্বাচন হবে এবং সারা দেশে 2টা ব্যালটে ভোট দেবে। যেখানে প্রার্থী আছে সেখানে 200তে প্রার্থী দেখে একটা ভোট দেবে আর দলকে একটা ভোট দেবে। আর বাকি 100তে যেখানে হচ্ছে ওখানে শুধুমাত্র দলকে ভোট দেবে। তাহলে 200তে হচ্ছে আগের বিদ্যমান সিস্টেমে হবে, আর কোনো ভোট নষ্ট হচ্ছে না। ধরেন এনটিভির আসনে এ পার্টি 10,000 ভোট পাইল, তো এ পার্টি পার্লামেন্টে চলে যাবে, বি পার্টি 7,000 পাইল, সি পার্টি 5,000 পাইল। তাহলে এই 7,000 আর 5,000 12,000 ভোট বিজয়ী প্রার্থীর থেকে কিন্তু বেশি নষ্ট হয়ে যাচ্ছে এখন। আমরা বলছি এগুলো নষ্ট হবে না, এটা ওই যে পার্টির যে পার্সেন্টেজ শতাংশ ওখানে যোগ হয়ে যাবে। যোগ হয়ে গেলে আপনি শতাংশ মোতাবেক দলগুলোকে তখন সিট ভাগ করে দেবেন। এতে যেটা হবে, রাজপথে সহিংসতা বন্ধ হয়ে যাবে। এই যে টেনে নামানো অমুক দলকে তমুক দলকে, সবার একটা প্রতিনিধিত্ব থাকলে যেটা হবে, সংসদটা ফাংশনাল হবে এবং পলিটিক্যাল এজিটেশনটা একটা নিরাপদ আলোচনাতে টার্ন করবে। ধন্যবাদ। আমাদের হাতে আর সময় নেই। ডক্টর নাহারুল ইসলাম খান এবং ফুয়াদ ভাই, আপনার দুজনকেই ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজ এখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি। ধন্যবাদ সবাইকে।